ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2020-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা প্রশ্নের প্রথমটা খেয়াল করি, প্লবতা কাকে বলে। বিষয়টা হচ্ছে খুব সিম্পল। পানির মধ্যে একটা বস্তু রাখা হলে পানি উপরের দিকে যে বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে প্লবতা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করা হলে তরল বা বায়বীয় পদার্থ বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এটা হচ্ছে ইনার ডিটেলস। সংক্ষেপে বললে কোনো বস্তুকে তরলে রাখলে পানি উপরের দিকে যে বলে ধাক্কা দেয় সেটাই হচ্ছে প্লবতা। ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ হয় কেন? দেখো, আমরা জানি হলো পি সমান হচ্ছে এফ বাই এ। এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি সমানুপাতিক হচ্ছে এ। মানে ক্ষেত্রফল হচ্ছে, চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত কম হবে চাপের পরিমাণ তত বেশি হবে। এখন আলপিন যত ধারালো হবে তার মানে হচ্ছে তার মাথার ক্ষেত্রফল তত কম বা তত বেশি সূচালো হবে। আর মাথার ক্ষেত্রফল বা প্রান্তরা যত কম ক্ষেত্রফলের হবে বা যত বেশি সূচালো হবে চাপের পরিমাণ তত বেশি হবে। আর চাপের পরিমাণ যত বেশি হবে ছিদ্র করা তত বেশি সহজ হবে। তো এই জন্যই ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ। এরপর বলা হলো একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত। বড় পিস্টনের ব্যাস 5 আর ছোট পিস্টনের ব্যাসের অনুপাত হচ্ছে 1, মানে দুইটার অনুপাত হচ্ছে 5:1। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে, মানে উপর থেকে এরকম কিছুটা দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়। বড় পিস্টনে অনুভূত বলের পরিমাণ হচ্ছে 300 নিউটন। ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা জানি বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী F1/F2 সমান A1/A2। A1 এর পরিবর্তে কি লেখা যাবে? A1 এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেহেতু এটা সিলিন্ডার আকৃতির, এখানে তোমাদের অনেকে আবার হচ্ছে পিস্টনটা বুঝতে একটু সমস্যা হবে, যেন আমি এঁকে দেখাই দিই। এই যে এইটা হচ্ছে একটা হাইড্রোলিক প্রেস, তো এখানে যে বলটা প্রয়োগ করা হয়, যেটা দিয়ে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে মূলত পিস্টন। তো এটা যেহেতু সিলিন্ডার আকৃতি তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কয়ার। এখন যদি এখানে আমি আর ব্যবহার না করে ডি ব্যবহার করতে চাই তাহলে কি হবে? d/2 হোল স্কয়ার। কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। এখন আমি যদি 2কে ভেতরে দিয়ে দিই তাহলে কি পাবো? পাই d²/4। তাহলে এটাকে যদি সামনে নিয়ে আসি তখন কি দাঁড়াবে? 1/4 পাই d²। 1/4 পাই d²। এই জন্যই দেখো A1 এর পরিবর্তে 1/4 পাই d1², A2 এর পরিবর্তে 1/4 পাই d2²। 1/4 1/4 কাটাকাটি চলে যাবে, পাই পাই কাটাকাটি চলে যাবে, d1/d2 হোল স্কয়ার বাই F1 সমান হচ্ছে F2টা এই পাশে গুণ হয়ে যাবে। তো F2 এর মান কত? দ্বিতীয় সিলিন্ডারে আমরা কত বল পেয়েছিলাম? 300 নিউটন বল পেয়েছিলাম। আর d1:d2 সমান, দুইটার অনুপাত মানে কি? d1:d2 সমান হচ্ছে 1:5। তো অনুপাতকে আমরা d1/d2 আকারে লিখতে পারি। তাহলে এখানে 1/5। তাহলে d1/d2 কে লেখা যায় এই যে d1/d2 এর পরিবর্তে 1/5। ক্যালকুলেশন করলে 12 নিউটন। এটাই হচ্ছে ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ। ঘ নাম্বার প্রশ্নে বলা হলো উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে কিনা। মানে এই পিস্টনটা হচ্ছে কিছু পরিমাণে নিচে নামলে, এই পিস্টনটা কিছু পরিমাণে নিচে নামলে এখানে কি হবে? সরণ ঘটতেছে, আবার বল প্রয়োগ হচ্ছে, তাহলে এখানে একটা কাজ সংগঠিত হবে। আর এইটা নিচে নামার কারণে এই পিস্টনটা কিছুটা উপরে উঠে যাবে, কারণ এখানে পানি আছে। এটা উপরে ওঠার ফলে এখানে কিছু পরিমাণে কাজ সংগঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পিস্টনে যে কাজটা সংগঠিত হয় আর এই পিস্টনে যে কাজটা সংগঠিত হয় দুইটার পরিমাণ সেম কিনা এটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায় ছোট পিস্টনে অবনমিত তরলের আয়তন বড় পিস্টনে উত্থিত তরলের আয়তন সমান। কথাগুলো অনেক কঠিন মনে হচ্ছে। এই যেখানে যে তরলটা ব্যবহার করা হয়েছে সেই তরলটা অসংকোচনীয়, মানে তরলকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। যেহেতু এমনটা ঘটে সুতরাং এইখান থেকে পিস্টনটা এখানে নেমে আসার ফলে কিছু পরিমাণ আয়তন নিচে নেমে আসে, কিছু আয়তনে পানি নিচে নেমে আসে। যেহেতু পানি সংকুচিত হয় না তাহলে সেই পানিটা কই যাবে? এখানে উপরের দিকে উঠে যাবে। তার মানে এখানে যত আয়তনের পানি নিচে নামবে এখানেও ঠিক তত আয়তনের পানি উপরে উঠবে। অর্থাৎ উভয় সিলিন্ডারে পানির আয়তনের পরিবর্তনের পরিমাণ সমান হবে। তাহলে ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায় ছোট পিস্টনে অবনমিত তরলের আয়তন বড় পিস্টনে উত্থিত তরলের আয়তন সমান হবে। মনে করি উক্ত আয়তন V ছোট পিস্টনের তরলের অবনমন L1 এবং উত্থিত তরলের উত্থান L2
মানে এইখানে হচ্ছে যতটুকু নামছে সেটা হচ্ছে L1, এখানে যতটুকু উঠছে সেটা হচ্ছে L2, L1 আর হচ্ছে L2। তাহলে দেখো ছোট পিস্টনে কৃত কাজের পরিমাণ হচ্ছে W1 সমান হচ্ছে F1 L1, আর বড় পিস্টনে কৃত কাজের পরিমাণ W2 সমান হচ্ছে F2 L2। এখন আমি যদি দুইটাকে অনুপাত করি, W1/W2 সমান হচ্ছে F1 L1 ডিভাইডেড হচ্ছে F2 L2। তো এখান থেকে হচ্ছে আবার আমরা জানি যে আয়তন সমান কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল A1 আর উচ্চতা হচ্ছে L1। দুইটার ক্ষেত্রে যেহেতু আয়তনের পরিমাণ সমান, তাহলে আমরা এটা সমান লিখতে পারি A2 ইনটু L2। তাহলে এখান থেকে লেখা যায় কি, যে L1 ঠিক রাখলাম, L2 নিচে চলে আসবে, L1/L2, A2 ঠিক থাকবে, A1 নিচে চলে যাবে। A2 এর পরিবর্তে পাই D2 স্কয়ার, এখানে A1 এর পরিবর্তে পাই D1 স্কয়ার, যেটা তোমাদেরকে গতে ব্যাখ্যা করে আসছিলাম। তো এখান থেকে হচ্ছে পাই পাই কাটাকাটি চলে গিয়ে D2/D1 স্কয়ার। এখন D1/D2 সমান ছিল 1/5, তাহলে D2/D1 সমান কত হবে 5, তাহলে স্কয়ার কত পাচ্ছি 25। তাহলে A1/A2 সমান হচ্ছে 1/25। এখন দেখো বল বৃদ্ধি করার নীতি অনুযায়ী আমরা জানি F1/F2 সমান A1/A2, F1/F2 এর পরিবর্তে W1L2/W2 ইন্টু L1 লেখা যায়, যেটা আমি তোমাদেরকে একটু আগেই লিখে এসেছিলাম। এই যে F1/F2 এর পরিবর্তে কি লেখা যায়। এরপরে এখানে A1/A2 ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা লিখতে পারি যে এই যে L1টা উপরে চলে যাবে, L2টা নিচে চলে আসবে। এখন A1/A2 এর একটা মান আছে 1/25, আর এখানে হচ্ছে L1/L2 এর একটা মান আছে, সেটা হচ্ছে 25। কাটাকাটি করলে 1 পাওয়া যাচ্ছে। তাহলে W2 যদি এই পাশে গুণ হয়ে যায়, তাহলে W1 ইকুয়ালস টু W2, মানে উভয় পিস্টনে কাজের পরিমাণ সেম থাকে। এখন দেখো এই প্রশ্নটাকে আমরা আরো সহজ করে সমাধান করতে পারি, যে আমি একটু ভিন্ন নিয়মও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদেরকে বলা হলো যে তরলটা অসংকোচনীয়, তাহলে উভয় পিস্টনে আয়তনের পরিবর্তনের পরিমাণ সমান হবে। তার মানে V1 সমান হচ্ছে V2, V1 সমান হচ্ছে V2। V1 হচ্ছে ক্ষেত্রফল, আয়তনের পরিবর্তে লেখা যায় কি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। উচ্চতা বলতে হচ্ছে পিস্টনের সরণ, পিস্টনের সরণ যতটুকু হবে সেটাই হচ্ছে কি হবে, পানির উচ্চতা। V2 এর পরিবর্তে লেখা যাবে A2 ইনটু L2। এখন এখান থেকে কি লেখা যায়, A1/A2 সমান হচ্ছে L2/L1, এভাবে লেখা যাবে। এখন আমরা একটা জিনিস জানি যে A1/A2 এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, A1/A2 সমান হচ্ছে F1/F2। তাহলে A1/A2 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে F1/F2 সমান হচ্ছে L2 ইন্টু L1। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, F2 ইন্টু L2 সমান হচ্ছে F1 ইন্টু L1। F2 L2 এর পরিবর্তে লেখা যাবে W2, F1 L1 এর পরিবর্তে লেখা যাবে W1, অর্থাৎ উভয় পিস্টনে কাজের পরিমাণ সেম। তাহলে আমরা ওইখানে যেটা করেছি সেটাকে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি, যে তোমরা কিভাবে করতে পারো, এতটুকু লিখলা ব্যবহৃত তরলের অসংকোচনীয় বিধায়, বা এইভাবে আরো সহজ করে লিখতে পারো, তরলকে যেহেতু চাপ দিয়ে সংকুচিত করা যায় না, তাই উভয় পিস্টনে আয়তনের পরিবর্তনের পরিমাণ বা পানির আয়তনের পরিবর্তনের পরিমাণ সমান। এরপরে লিখলা V1 সমান হচ্ছে V2, ক্ষেত্রফলের পরিবর্তে লেখা যায়, আয়তনের পরিবর্তে লেখা যায় ক্ষেত্রফল ইনটু উচ্চতা, V2 এর পরিবর্তে A2 ইনটু L2। এখন এখান থেকে A1/A2 সমান L2/L1। এখন আমরা তো জানি A1/A2 সমান কি, F1/F2। তাহলে A1/A2 এর পরিবর্তে F1/F2 লেখা যায়, ক্রস গুণ করলাম, ক্রস গুণ করলে হচ্ছে W2 ইকুয়ালস টু হচ্ছে W1, অর্থাৎ উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান। আমাদের কাছে কিন্তু প্রশ্নে এটাই জানতে চেয়েছিল যে উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ করো। আমরা বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ করেছি। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।